প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। يا روحي حققت كل أمنياتي، أنا أوافق على شروطك। আশিসের ছিল খুব বই পড়ার নেশা। কিছু বই কিনে কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি গাছের নিচে ময়লার স্তূপের পাশে অনেক পুরনো একটি বই কুড়িয়ে পাই আশিস। বইটি বাসায় এনে পড়ার পর জানতে পারে এখানে প্রাচীন মিশরীয় মমি সাধনার ব্যাপারে লেখা আছে, আর এই সাধনায় সফল হলে মমি ওই সাধকের সকল ইচ্ছা পূরণ করে। আশিস সাহস করে ওই মমি সাধনা করে এবং পরদিনই তার মনের কামনা পূরণ হয়। সে একটি সরকারি ব্যাংকে চাকরি পায়, কিন্তু তার পছন্দের মেয়েটির আকস্মিক মৃত্যু সংবাদে সে খুব ব্যথিত হয় এবং কিছুদিনের মধ্যেই দ্রুত সে তার কর্মস্থানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কলকাতা থেকে অনেক দূরের একটি অজপাড়া গ্রামের ছোট একটি সরকারি ব্যাংকে তার প্রথম পোস্টিং হয়। সেখানে যেয়ে সে একেবারে হতাশ হয়। গ্রামে তেমন ভালো কোনো থাকার জায়গা ছিল না, আর এই গ্রামটি থেকে শহরের দূরত্ব ছিল অনেক বেশি। তাই শহর থেকে এখানের ব্যাংকে চাকরি করা প্রায় অসম্ভব। শেষমেশ সরকারি সেচ দপ্তরের একটি ছোট ঘরে তার থাকার ব্যবস্থা হলো। প্রথম রাতে সে বিছানায় শুয়ে ভাবল দ্রুত উপর মহলে জানিয়ে তাকে এই গ্রাম থেকে অন্য কোথাও পোস্টিং নিতেই হবে। প্রায় 1 মাস কাজ করার পর তার মনে হলো সে এখানে বেশ ভালোই আছে। ব্যাংকে তেমন কোনো কাজ নেই বললেই চলে। তার পছন্দের কাজ বই পড়ে সে বেশ ভালো সময় পার করছে। আর 2 দিন আগে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা তাকে এই গ্রামে যেন আরো আটকে রাখে। ওই দিন দুপুরবেলা হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আশিস তার অফিসে বসে কাজ করছিল। ব্যাংকের চৌকিদারটি গিয়েছিল গ্রামের বাজারে আশিসের জন্য নিত্য প্রয়োজনীয় বাজার করতে। তো সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ একটি মেয়ে দ্রুত ব্যাংকে এসে হাজির। আশিস তাকে দেখে বেশ অবাক হয় এবং ওই মেয়েটির চেহারা দেখে একেবারে বিস্মিত হয়ে যায়। এত সুন্দর একটি মেয়ে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ব্যাংকে কেন এসেছে? পরক্ষণেই সে বুঝতে পারে যে আসলে এই প্রচণ্ড বৃষ্টির হাত থেকে বাঁচতেই ওই মেয়েটি ব্যাংকে আশ্রয় নিয়েছে। কিছু সময় পর মেয়েটির সাথে কথা বলে সে জানতে পারে গ্রামের প্রধানের মেয়ে সে। শহরের একটি কলেজে সে পড়াশোনা করছে। ছুটিতে সে এখন তার বাসায় এসেছে। এরপর থেকে আশিস প্রায়ই ছোটখাটো সমস্যা নিয়ে গ্রামের প্রধানের বাড়িতে যাতায়াত শুরু করল। কিন্তু হঠাৎ একদিন বিকেলে গ্রামের ছোট একটি খালের পাড়ে গ্রামের প্রধানের মেয়ের সাথে অপরিচিত একটি যুবককে দেখে বেশ চিন্তায় পড়ে গেল আশিস। ওই 2 জনের চালচলন দেখে তার বুঝতে বাকি রইল না যে তাদের 2 জনের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক আছে। দ্রুত সেখান থেকে আশিস প্রস্থান করল। পরদিন ব্যাংকের চৌকিদারটিকে কথার ছলে ওই খালপাড়ের ঘটনা জানায়। তখন চৌকিদারটি বলল, ও আপনি প্রধানের মেয়ে মালতীর কথা বলছেন। সে খুব ভালো মেয়ে, শহরে পড়াশোনা করছে। আর যে ছেলেটিকে দেখেছেন সে হলো শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলে। আমাদের গ্রামের প্রধান মশাই বিবাহ জীবনের আগে অনেক তন্ত্র সাধনা করেছিলেন এবং তিনি তন্ত্রে সিদ্ধিও লাভ করেছিলেন।
আমাদের গ্রামের স্কুল তৈরির কাজ পান শহরের ওই বড় ব্যবসায়ী শুভেন্দু অধিকারী। স্কুলটি তৈরি হচ্ছিল আমাদের গ্রামের বহু প্রাচীন শ্মশান থেকে কিছুটা দূরে। লোকমুখে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারী স্কুল তৈরির অনেক মালামাল চুরি করে ওই শ্মশানে রেখে আসত এবং গভীর রাতে ওই শ্মশান থেকে মালামাল পাচার করে দিত। আর এইভাবে সে নিয়মিত রাতের বেলা শ্মশানে যাতায়াত শুরু করেছিল। এক রাতে শ্মশানের কোনো এক আত্মা তার উপর ভর করে এবং সে তাকে মেরে ফেলার চেষ্টা করে। আমাদের প্রধান মশাই তার তন্ত্রবিদ্যা দিয়ে ওইবারের মতো শুভেন্দু অধিকারীকে বিপদের হাত থেকে রক্ষা করেন। এরপর শুভেন্দু অধিকারী প্রতিজ্ঞা করে যে সে আর কখনো চুরি করবে না এবং প্রধানের মেয়ে মালতীর সাথে তার ছেলে দীপক অধিকারীর বিবাহের প্রস্তাব দেন। প্রধান এতে রাজিও হন। কাল যে ছেলেটিকে দেখেছিলেন সে ছিল দীপক অধিকারী, শুভেন্দু অধিকারীর ছোট ছেলে। আশিস এবার মনে মনে ভাবে, দাঁড়াও দেখাচ্ছি কে সব থেকে বড় সাধক। ওই দিন ছিল অমাবস্যার রাত। প্রায় মধ্যরাতের দিকে নিঝুম শ্মশানের একটি বিশাল গাছের নিচে বসে মিশরীয় ভাষায় শ্লোক আওড়াতে থাকে আশিস। সামনে রাখা আছে সেই আগের মমের কিছু ছেঁড়া কাপড়। يا روحي حققت كل أمنياتي أنا أوافق على شروطك। কিছু সময় পর তার মনে হলো সামনে কে যেন এসে হাজির হয়েছে। চোখ খুলতেই সেই মমিটিকে দেখতে পেল আশিস। ভীষণ ভয় পেয়ে যায় আশিস, কিন্তু তার উদ্দেশ্যের কথা মনে করে আবার সেই মিশরীয় ভাষায় শ্লোক বলতে শুরু করে। এভাবে সে কখন যেন অজ্ঞান হয়ে গিয়েছিল ওইখানেই। সকালের রোদ চোখে পড়তেই তার জ্ঞান ফেরে। আগের বারের মতো সামনে কোনো মমি নেই, পড়ে আছে মমির গায়ের কিছু ছেঁড়া কাপড়। দ্রুত সেখান থেকে সে তার ঘরে চলে আসে। ওই দিন সন্ধ্যায় চৌকিদার এসে তাকে জানায় দীপক অধিকারী গত রাতে তার ওয়াশরুমে হার্ট ফেল করে মরে পড়েছিল। তার লাশ দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা দেখে ভীষণ ভয় পায়। চৌকিদার চলে যাওয়ার পর আশিস গ্রামের প্রধানের বাড়ির দিকে রওনা দিতে যাবে এমন সময় তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে সে জানতে পারে তার বন্ধু সুবিমল গত রাতে মারা গিয়েছে। আশিস খুব মন খারাপ করে তার বিছানায় বসে ভাবতে থাকে, গতবার যখন সে ওই মমির সাধনা করেছিল সেবার তার পছন্দের মেয়েটি মারা যায়, আর এবার তার কাছের বন্ধু। বিষয়টি আশিসের মনে বেশ সন্দেহের উদ্রেক করে। এমন সময় তার দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দ্রুত সে দরজা খুলে দিল এবং বেশ হকচকিয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে মালতী। বেশ কিছুটা সময় মালতীর সাথে কথা বলে আশিস বুঝতে পারল তার কাল রাতের সাধনা সফল হয়েছে। এদিকে তখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে। এবার আশিস মালতীকে তার বাড়ির কাছে পৌঁছে দিয়ে আসলো। বাড়ির বিশাল উঠানে বসেছিল গ্রামের প্রধান কালীনাথ রায়। এই রাতের বেলা তার মেয়ে মালতীকে দেখে সে বেশ কিছুটা অবাক হয়, কারণ মালতী কোনো দিনই সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকে না। মেয়েটিকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাবে এমন সময় সে মালতীর মাথার উপর একটা কালো ছায়া দেখতে পেল। সে বেশ চিন্তায় পড়ে গেল। এদিকে মালতীও ততক্ষণে ঘরে প্রবেশ করেছে। এভাবে প্রায় ৩-৪ দিন একই ব্যাপার লক্ষ্য করল কালীনাথ রায়। একটি কালো ছায়া তার মেয়ের পিছু পিছু চলাচল করছে, আর তার মেয়েরও চালচলনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার কালীনাথ রায়ের বুঝতে আর বাকি থাকে না যে
তার মেয়ের আসলে কি হয়েছে। ওই রাতেই সে মহাডামরের আরাধনা করে সমস্ত ব্যাপার জানতে পারে এবং সে পরদিন সোজা আশিসের কাছে যেয়ে বলে, দেখো, আমি তোমার মমি সাধনার ব্যাপারে সমস্ত কিছু জেনেছি। তুমি যেই কাজগুলো করেছ তা কোনোভাবেই সমর্থন করা চলে না। দ্রুত এই গ্রাম ছেড়ে চলে যাও আর ওই মমিটিকে পুড়িয়ে ফেলো, এতেই তোমার মঙ্গল। আশিসকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কালীনাথ সেখান থেকে প্রস্থান করে। আশিস মনে মনে কিছুটা ভীত হয়, কারণ তার এই গোপন ব্যাপার বাহিরের মানুষ জেনে গেছে, আর সেই সাথে বেশ রাগও হয়। তার মতো এত বড় সাধককে অপমান আশিস তখনই প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করে নেয়। কালীনাথ বুঝতে পারে ছেলেটি এত সহজে তার কথা মানবে না। সে কিছু একটা করার চেষ্টা অবশ্যই করবে। তখন তিনি তার এক পরিচিত লোককে আশিসের গতিবিধি লক্ষ্য করার জন্য নিয়োজিত করে। ঠিক 2 দিন পর প্রচণ্ড বৃষ্টির রাতে কালীনাথ রায়কে তার নিয়োজিত গুপ্তচর জানায়, রায় সাহেব, খবর ভালো। আজকে রাতে আশিস আপনার কথা মতো তৈরি করা শ্মশানের ওই ছোট ঘরে প্রবেশ করেছে। কালীনাথ রায়ের মুখে একটা হাসি খেলে যায়। এদিকে আশিস প্রচণ্ড বৃষ্টির কারণে শ্মশানের এই ছোট কুঠিরেই তার মমি সাধনা শুরু করে। বেশ কিছু সময় পর বাহিরে বৃষ্টি থেমে যায়। এমন সময় হঠাৎ কুঠিরের চারিপাশে আগুন ধরে যায়। কালীনাথ রায় বুঝতে পেরেছিল যে এবার আশিস তার উপর প্রতিশোধ নেবে। দ্রুত সে মমি সাধনার ব্যাপারে জ্ঞান অর্জন করতে শুরু করে। মমির প্রেতকে আটকানোর একমাত্র উপায় হল মমি ও সাধককে একসাথে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। আর ঠিক এই কাজই করেছিল কালীনাথ রায়।